নমস্কার। ভারতের নতুন যে ইনকাম ট্যাক্স বিলের খসড়াটা এসেছে সেখানে কিন্তু ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট মানে আমরা যেটাকে ক্রিপ্টোকারেন্সি বলি সেটার উপর ট্যাক্স বসানোর জন্য একটা বেশ নির্দিষ্ট নিয়ম প্রস্তাব করা হয়েছে। তো চলুন আজকের এই বিশ্লেষণে এই নতুন নিয়মটার খুঁটিনাটি দিকগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আসলে একটা দেশ কিভাবে একটা একদম নতুন ধরনের মুদ্রার উপর ট্যাক্স বসাবে, এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, ডিজিটাল কারেন্সির এই যুগে গোটা বিশ্বের সরকারগুলো কিন্তু এই একই সমস্যার সমাধান খুঁজছে। তো দেখা যাক ভারতের নতুন বিলটা এই জটিল প্রশ্নের ঠিক কী উত্তর নিয়ে এসেছে। আচ্ছা, পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই নতুন করবিধিটা কেন এলো, মানে এর প্রেক্ষাপটটা কি। তারপর ডিজিটাল অ্যাসেটের উপর করের নিয়মটা ঠিক কি, ওই যে 30% ফ্ল্যাট ট্যাক্সের ব্যাপারটা, সেটা দেখব। সাথে এটাও জানবো যে কেন কোনো ছাড় বা লোকসান সমন্বয় করা যাবে না। আর সবশেষে বিনিয়োগকারীদের উপর এর কী প্রভাব পড়তে পারে সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে। একটা নতুন করবিধি, এর প্রেক্ষাপটটা কি, মানে হঠাৎ করে এই নতুন নিয়মের দরকার পড়ল কেন? ব্যাপারটা হলো, গত কয়েক বছরে ভার্চুয়াল অ্যাসেট মানে ধরুন ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা তো হু হু করে বেড়েছে। আর এর ফলেই আমাদের যে পুরনো কর ব্যবস্থা সেখানে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। মানে লাভ হলে ঠিক কত % ট্যাক্স দিতে হবে, কিভাবে দিতে হবে, এই সব নিয়ে বেশ একটা বিভ্রান্তি ছিল। তো এই নতুন বিলটা আনা হয়েছে মূলত সেই বিভ্রান্তিটা দূর করার জন্যই। আর এই বিভ্রান্তিটা দূর করার জন্যই সরকার একটা উত্তর নিয়ে এসেছে। ইনকাম ট্যাক্স নং ২ বিল ২০২৫-এ এর একটা বেশ পরিষ্কার সমাধান দেওয়া হয়েছে। মানে সরকার এখানে কোনো রকম অনুমান বা যদি কিন্তু জায়গা রাখেনি। বিলটাতে সোজাসাপটা বলে দেওয়া হয়েছে যে কোনো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হস্তান্তর থেকে উদ্ভূত যে কোনো আয়ের জন্য একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। এর জন্য একটা একদম আলাদা সেকশনই তৈরি করা হয়েছে, যাতে ট্যাক্স নিয়ে সব প্রশ্নে একটাই পরিষ্কার উত্তর পাওয়া যায়। তো আসা যাক নিয়মের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যেটার জন্য অনেকেই অপেক্ষা করছেন। ট্যাক্সের হারটা ঠিক কত? হ্যাঁ, একেবারে ফ্ল্যাট ৩০%। ভাবুন একবার, এখানে আয় কত হলো বা করদাতা কোন ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়েন, কিচ্ছু এসে যায় না। লাভ হলেই সোজা ৩০% কর। দেখুন, বিলের ভাষা কিন্তু একদম পরিষ্কার। এখানে বলা হয়েছে যে কোনো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হস্তান্তর থেকে উদ্ভূত যে কোনো আয়ের ওপর ৩০% হারে কর দিতে হবে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, লাভটা কিভাবে হলো বা কত হলো সেসবের কোনো গুরুত্ব নেই, করের হার একটাই, ফিক্সড। আর এটাই কিন্তু এই নতুন নিয়মের একেবারে মূল ভিত্তি। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু এই ৩০% ট্যাক্সেই শেষ হয়ে যাচ্ছে না। আসল খেলাটা তো অন্য জায়গায়। এর সাথে এমন কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। চলুন এবার সেই শর্তগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। প্রথম শর্তটা দেখুন। বিল বলছে কোনো ধরনের ব্যয়ের জন্য কোনো ছাড়, মানে ভার্চুয়াল অ্যাসেট থেকে যা আয় হলো সেটা হিসাব করার সময় আপনি কোনো খরচই বাদ দিতে পারবেন না। ধরুন, ক্রিপ্টো মাইনিংয়ের জন্য যে বিদ্যুতের বিল বা ইন্টারনেটের খরচ কিংবা যে ডিভাইসটা কিনলেন তার দাম, এইসব কোনো কিছুই কিন্তু আয় থেকে বাদ দিয়ে ট্যাক্স কমানোর সুযোগ নেই। তবে হ্যাঁ, একটা মাত্র ছাড় আছে। সেটা হলো অধিগ্রহণের খরচ বা কস্ট অফ অ্যাকুইজিশন। মানে অ্যাসেটটা কেনার জন্য প্রথমে যে টাকাটা দেওয়া হয়েছিল শুধু সেই টাকাটাই মোট লাভ থেকে বাদ যাবে। ব্যাস, এটাই একমাত্র ছাড় যা পাওয়া যাবে। আর এর সাথেই আসছে পরের শর্তটা, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কোনো লোকসান হলে সেটা সেট অফ করা যাবে না। মানে কি? ধরুন একটা ক্রিপ্টো বিক্রি করে লস হলো, সেই লসটা কিন্তু অন্য কোনো ক্রিপ্টো থেকে হওয়া লাভের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। এমনকি মাইনে বা স্টক মার্কেট থেকে হওয়া লাভের সাথেও নয়। সোজা কথায়, লাভ হলে ট্যাক্স দিন, লস হলে সেটা আপনার নিজের প্রত্যেকটা লেনদেনকে একদম আলাদা করে দেখতে হবে। এবার একবার ভাবুন, এই নিয়মটা অন্যান্য বিজনেস ইনকামের থেকে কতটা আলাদা। একদিকে ডিজিটাল অ্যাসেট, যেখানে ৩০% ফ্ল্যাট ট্যাক্স আর কোনো রকম লস সেট অফ করার সুযোগ নেই। আর অন্যদিকে অন্য যে কোনো ব্যবসা, যেখানে ইনকাম স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হয়, অনেক রকম খরচ বাদ দেওয়া যায়, এমনকি লস হলে সেটাও অন্য আয়ের সাথে অ্যাডজাস্ট করা যায়। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তাহলে এই সব কিছুর পর একজন বিনিয়োগকারীর জন্য এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? চলুন শেষ পর্যায়ে এসে মূল বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, বিনিয়োগকারীদের জন্য এর কয়েকটা দিক আছে। ভালো দিকটা হলো, ট্যাক্স নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল সেটা কেটে গিয়ে একটা স্বচ্ছতা আসছে। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। কিন্তু অন্যদিকে ৩০% এই ফ্ল্যাট ট্যাক্সটা কিন্তু বেশ চড়া, বিশেষ করে যারা কম ইনকাম স্ল্যাবে পড়েন তাদের জন্য। আর তার উপরে লস হলে সেটা অ্যাডজাস্ট করার কোনো উপায় না থাকায় বিনিয়োগের ঝুঁকিটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে হিসেবটা হয়তো সহজ হচ্ছে, কিন্তু লাভের ওপরের প্রভাবটা বেশ বড়সড়। তো সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু,
থেকেই যাচ্ছে। স্বচ্ছতা আনার জন্য এই নিয়মটা কি একটু বেশি চড়া মূল্য দাবি করছে? ভারতের ডিজিটাল অ্যাসেটের বাজার ভবিষ্যতে এর ফলে কোন দিকে মোড় নেবে সেটা তো সময়ই বলবে। তবে বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?